আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দুইটি মার্কিন জাহাজকে নাজেহাল করে ছাড়ল ইরানি জাহাজ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদী ও মানবতা বিরোধী অপরাধ করছে বলছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এবার করোনার ভয়াবহ থাবা মোদির পরিবারে, মারা গেল চাচি। বিস্তারিত খবরে জানবেন। যুক্তরাষ্ট্র ন্যাটোর ইউরোপে সামরিক তৎপরতায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে, দাবি রাশিয়ার। রোগীর মৃত্যুর পর দিল্লির হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের মারধর। এদিকে করোনা পরিস্থিতির মধ্যেই বিশ্বের সামরিক ব্যয়ে তৃতীয় অবস্থানে ভারত। সবশেষে জানবেন লাগামহীন টিকিটের দাম দেখার কেউ নেই, বিপাকে মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। দুইটি মার্কিন জাহাজকে নাজেহাল করল ইরানি জাহাজ। সম্প্রতি পারস্য উপসাগরের জলসীমায় ইরান মার্কিন যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থান নেওয়ায় টান টান উত্তেজনা সৃষ্টি হয়। খুব কাছ থেকে মার্কিন জাহাজের অগ্রভাগ ঘিরে রেখেছিল ইরানি জাহাজ। মঙ্গলবার এই বিষয়ে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে মার্কিন নৌবাহিনী। তাতে দেখা গেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডের একটি যুদ্ধজাহাজ মার্কিন যুদ্ধজাহাজ USCGC মনময়ের সামনে চলে আসে। এতে মার্কিন কোস্টগার্ড ওই যুদ্ধজাহাজ হঠাৎ থামাতে বাধ্য হয়। মার্কিন নৌবাহিনী জানায় তাদের কোস্টগার্ডের দুইটি জাহাজকে 3 ঘন্টা ধরে নাজেহাল করেছে ইরানি জাহাজ। ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি স্বীকার করা হয়নি। মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক 5ম নৌবহরের মুখপাত্র রেবেকা রেবারিস এসব তথ্য দিয়েছেন। রেবেকা বলেন, রেডিওর মাধ্যমে মার্কিন নাবিকরা বেশ কয়েকবার হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। ইরানি হার্ট 55 থেকে যখন সাড়া দেওয়া হয় তখনও তারা ঝুঁকিপূর্ণ কৌশল অব্যাহত রেখেছিল। যুক্তরাষ্ট্র প্রায় 3 ঘন্টা ধরে হুঁশিয়ারি সংকেত দিয়েছে এবং আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করে। তখন ইরানি জাহাজ দূরে চলে যায় এবং দূরত্ব বজায় রাখে। আমেরিকান নৌবাহিনী জানায় 2020 সালের 15 এপ্রিলের পর এটি প্রথম অনিরাপদ ও অপেশাদার ঘটনা। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। ইরান তাৎক্ষণিকভাবে এই ঘটনা স্বীকারও করেনি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদী ও মানবতা বিরোধী অপরাধ করছে বলছে আন্তর্জাতিক অপরাধ আদালত। পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ অপরাধের তদন্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW মঙ্গলবার এক প্রতিবেদনে এমন অভিযোগ করেছে। HRWর প্রতিবেদনে ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলি বিধিনিষেধ ও ইহুদি বসতির জন্য ফিলিস্তিনি মালিকানাধীন ভূমি দখলের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসরায়েলের এই নীতিকে অ্যাপার্টহাইড ও নির্যাতনের অপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, অ্যাপার্টহাইড বা বর্ণবাদী যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইসরায়েলকে তুলনা করা তাদের উদ্দেশ্য নয়, কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে দেশটির নীতিতে বর্ণবাদ সংগঠিত হয়েছে কিনা তা মূল্যায়ন করে বলা হয়, ফিলিস্তিনি ও আরব সংখ্যালঘুদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদী ও মানবতা বিরোধী অপরাধ করছে। অন্যদিকে এই প্রতিবেদনকে ভুয়া ও অযৌক্তিক আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল বলছে HRW ইসরায়েল বিরোধী এজেন্ডাকে প্রশ্রয় দিয়েছে এবং বহু বছর ধরে ইসরায়েলকে বর্জনে উৎসাহ দিয়ে আসছে। তবে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির মূল্যায়নকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এবার করোনার ভয়াবহ থাবা মোদির পরিবারে, মারা গেল চাচি। করোনা ভাইরাস এবার থাবা মেরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তার চাচি। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। গুজরাটের আহমেদাবাদের নিউ রানিপ এলাকায় পরিবার নিয়ে থাকতেন মোদীর কাকিমা নর্মাদাবেন। তিনি কয়েকদিন আগে কোভিডে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। নরেন্দ্র মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদী জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর কাকিমা নর্মা দেবেনের শারীরিক অবস্থার অবনতি হয়। 10 দিন আগে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই আজ তার মৃত্যু হলো। মার্চের গোড়া থেকে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা ভারতে। হু হু করে বাড়ছে সংক্রমণ, চিন্তা বাড়ছে সুস্থতা নিয়েও। অক্সিজেনের অভাবে হাহাকার করছে ভারত। হাসপাতালে খালি নেই বেডও, কোথাও কোথাও লাশ নিতে অ্যাম্বুলেন্সও পাচ্ছেন না স্বজনরা। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইউরোপে সামরিক তৎপরতায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে, দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের সঙ্গে ইউক্রেন সীমান্তে আমেরিকা ও ন্যাটো জোটের উস্কানিমূলক তৎপরতার তীব্র সমালোচনা করে বলেছেন, এই অপতৎপরতার ফলে ইউরোপে সামরিক উত্তেজনা বাড়বে। তিনি মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে সম্মিলিত নিরাপত্তা চুক্তি বা CSTO-ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বার্তা সংস্থা তাস জানিয়েছে। তিনি মঙ্গলবার
কাজাকিস্তানের রাজধানী দোশাম্বেতে সম্মিলিত নিরাপত্তা চুক্তি বা সিএসটিওভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। শোইগু বলেন, আমেরিকা ও ন্যাটো ইউরোপে যে সামরিক তৎপরতা চালাচ্ছে তাতে এই মহাদেশে যুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে গেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে জাতীয়তাবাদী চেতনা উস্কে দেওয়া হচ্ছে, যা রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। মস্কো ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান সের্গেই শোইগু। তিনি বলেন, 2 দিন আগে মার্কিন সেনারা যে জার্মানির দরুশ বন্দরে অবতরণ করেছে তা আমাদের দৃষ্টি এড়ায়নি। ইউরোপ জুড়ে ন্যাটো জোটে সেনা মোতায়েন করা হচ্ছে, যা অশনি সংকেত বয়ে আনছে। ইউক্রেনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে অভিযোগ করা হচ্ছে দেশটির পূর্ব সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া। এছাড়া পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র ব্যক্তিরা পদ্ধতিগতভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলেও কিয়েভ অভিযোগ করেছে। রোগীর মৃত্যুর পর দিল্লির হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের মারধর। রোগীর মৃত্যু ঘিরে তাণ্ডব চলল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউ বেড না পাওয়ার অভিযোগে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হাসপাতালে হামলা চালান রোগীর পরিবারের সদস্যরা। চিকিৎসক সহ একাধিক স্বাস্থ্যকর্মীকে মারধর করা হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার এক অসুস্থ নারীর জন্য হন্যে হয়ে আইসিইউ বেড খুঁজছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু আইসিইউ বেড মেলেনি। পরিবর্তে তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়। তারপরই হিংস্র হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হাসপাতালে তাণ্ডব চালানো হয়। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক ব্যক্তিকে লাঠি হাতে হাসপাতালের কর্মীদের তাড়া করতে দেখা গেছে। হাসপাতালের ভেতরে একটি ছবিও ছড়িয়ে পড়েছে, সেখানে হাসপাতালের মেঝেতে রক্তের দাগ পড়ে থাকতে দেখা যায়। পরে বিকেলের দিকে হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সকালের দিকে এক নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা জটিল ছিল, দ্রুত তার চিকিৎসা করা হয়, কিন্তু শয্যার অভাবের কারণে রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলা হয়। সকাল 8টা নাগাদ নারীর মৃত্যু হয়। তারপরে হাসপাতালে ভাঙচুর করেন রোগীর পরিবারের সদস্যরা। মারধর করা হয় হাসপাতালের কয়েকজন চিকিৎসক সহ একাধিক স্বাস্থ্যকর্মীকে। পরে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করোনা পরিস্থিতির মধ্যেই বিশ্বের সামরিক ব্যয়ে 3য় অবস্থানে ভারত। করোনা ভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। গত বছর ব্যাপক সংক্রমণে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটিতে। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ। অক্সিজেনের অভাবে দিল্লি সহ বেশ কিছু শহরে করোনা রোগীদের মৃত্যুর ঘটনা ঘটছে। তবে এর মধ্যেই সামরিক খাতে খরচের বিবেচনায় বিশ্বের প্রথম 3টি দেশের তালিকায় চলে এসেছে ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয় আমেরিকা এবং চীনের পরেই ভারতের অবস্থান। সংস্থাটি জানায়, 2020 সালে আমেরিকার মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল $77,800 কোটি, চীনের বাজেট ছিল $25,200 কোটি এবং ভারতের মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল $7,290 কোটি। এই তালিকায় চতুর্থ স্থানে থাকা রাশিয়া 2020 সালে প্রতিরক্ষা ব্যয় করে $6,170 কোটি। লাগামহীন টিকিটের দাম দেখার কেউ নেই, বিপাকে মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল করলেও টিকিটের দাম চড়া হয় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে এলেও উচ্চ মূল্যে টিকিট কেনার সাধ্য না থাকায় যেতে পারছেন না অনেকে। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থাগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াচ্ছে। এদিকে চড়া মূল্যে টিকিট ও হোটেল বুকিং দিয়েও স্বস্তি নেই প্রবাসীদের। বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। সৌদিগামী এক যুবক জানান, ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন তিনি। 3রা মে ভিসার মেয়াদ শেষ হলেও লাখ টাকা দিয়ে টিকিট কেনার সাধ্য না থাকায় কর্মস্থলে ফেরা হচ্ছে না তার। রিক্রুটিং এজেন্টরা বলছে, প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যাত্রীরা অনেক কম ভাড়ায় যেতে পারলেও এই দেশের সব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া নিচ্ছে কয়েক গুণ বেশি। আর ফ্লাইট চালু হলেও দূতাবাস এবং বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিস বন্ধ থাকায় বিপাকে পড়েছে নতুন কর্মীরা। এদিকে অনেক প্রবাসী অনলাইনে উচ্চমূল্যের টিকিট বুকিং দিলেও বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের। সৌদিগামী এক যুবক বলেন, আমার অলরেডি $3.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। 29 এপ্রিল আমার ফ্লাইট। অনলাইনে কাতার এয়ারওয়েজের টিকিট বুকিং দিয়েছি, এখন অফিসে এসে দেখি অফিস বন্ধ। সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে গ্রাউন্ড হ্যান্ডেলিং বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে সেটি দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর পর গত 12 দিনে 40,000-এরও বেশি প্রবাসী কর্মী দেশ ছেড়েছেন। প্রথমে 5টি, পরে আরও 3টি দেশে অনুমতি দেওয়া হলেও দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিয়েছে ওমান।